আবারও 3 দিনের হিট অ্যালার্ট। তীব্র গরমে 3 জনের মৃত্যু। ঢাকাসহ 5 জেলায় মাধ্যমিক স্কুল কলেজ কাল বন্ধ। অসহনীয় হয়ে উঠেছে তাপমাত্রার পারদ। কংক্রিট নয়, পরিবেশ বান্ধব সবুজ প্রযুক্তি ব্যবহারের পরামর্শ। বন্ধ কোম্পানির নাম বদলে মিথ্যা তথ্যে শেয়ার কারসাজি, জাল জালিয়াতিতে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা। কোন চাপে নির্বাচনে এসেছে জাতীয় পার্টি, পরিষ্কার করতে হবে বললেন ওবায়দুল কাদের। উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে সব পদক্ষেপে নেবে কমিশন, দায়িত্বে গাফিলতি করলে ছাড় নয়। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: কোরবানিতে পশু আমদানির প্রয়োজন নেই, হাটে মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য ঠেকাতে থাকবে সতর্ক নজরদারি। টানা চতুর্থবারের মতো আরও 3 দিনের হিট অ্যালার্ট দিয়েছে আবহাওয়া অফিস। অতি তীব্র তাপপ্রবাহের কবলে থাকা ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, রাজশাহী ও খুলনা জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান কাল বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চলবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে 42.2 ডিগ্রি সেলসিয়াস। ঢাকা, রাজশাহী, খুলনা বিভাগে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও সিলেট এবং চট্টগ্রামে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। মানিক শিকদারের রিপোর্ট। ৭৬ বছরের মধ্যে দীর্ঘ সময় ধরে দেশ জুড়ে অব্যাহত আছে তাপপ্রবাহ। মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহে রাজধানী সহ সারা দেশের মানুষ আছেন চরম ভোগান্তিতে। খেটে খাওয়া দিনমজুর ও শ্রমজীবীরা পড়েছেন দুর্ভোগে। এমনি যাত্রী ভাড়া কম, দ্বিতীয় কথা হয়েছে গরমে টেকতে পারতেছি না, বড় অশান্তিতে আছি। স্যালাইনের পানি, বোতল পানি হলে 15 লিটার পানি কিনে খাইছি পর্যন্ত ভাইয়া। স্যালাইনের পানি গরমে কাউন্ট হয়ে যাচ্ছে। রাস্তার পাশে বিভিন্ন ধরনের পানীয় দোকানে পথচারীদের ভিড়। তীব্র গরম, যে গরমের কারণে তরমুজের একটু ব্যবসাটা ভালোই হচ্ছে। গরমের কারণে চলাফেরা করতে আসলে অনেক সমস্যা হয়, যেদিক দিয়ে যাই সেদিক দিয়ে গরম। তীব্র গরমে ভোগান্তিতে আছেন গণপরিবহনের যাত্রীরা। গরমে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, বয়স হয়ে গেছে, এখন তো সমস্যা হবেই। এই যে গাড়ি ফাঁকা টানতেছে না, এই যে এতক্ষণ অপেক্ষা করতেছে, এত গরমে তো বসে থাকা যায় না। শ্রমজীবী ও পথচারীদের সুপেয় পানি বিতরণ করছে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে অস্থায়ী বিশ্রামাগার স্থাপন করা হয়েছে। এছাড়া সুপেয় পানির পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগে খুশি পথচারীরা। ব্যানারটা দেখে দাঁড়ালাম, তখন এখানে একজন আমাকে ডাকলেন, বসলাম, আমাকে পানি দিলেন, পানি খেলাম, প্রেশার মাপলাম। তো অবশ্যই এটা খুবই ভালো, এটা বলার অপেক্ষা রাখে না। অনেক সময় দেখি মানুষজন ঠান্ডা পানি খায়, এটা আসলে গরম থেকে ঠান্ডা পানি খেলে তার জন্য প্রবলেম। মেডিকেল সায়েন্স এটা নিষেধ করে। তা আমরা কিছু মেসেজ দিচ্ছি একটা লিফলেটের মাধ্যমে। এদিকে চলমান তাপপ্রবাহে নতুন করে আবারও সতর্কতা দিয়েছে আবহাওয়া বিভাগ। জানিয়েছে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত থাকবে। যশোর এবং রাজশাহী জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। আর এছাড়া খুলনা বিভাগ সহ টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, পাবনা এবং সিরাজগঞ্জ জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। আমরা তাপপ্রবাহের একটা সতর্কবার্তা ইস্যু করেছি। এদিকে সিলেট ও চট্টগ্রামে কিছু কিছু এলাকায় বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সিলেট বিভাগ সহ চট্টগ্রাম, বরিশাল বিভাগ সহ দেশের ঢাকা বিভাগেরও বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত বিস্তার লাভ করতে পারে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। খরতাপে পুড়ছে সারা দেশ। স্মরণকালের ভয়াবহ তাপদাহে অতিষ্ঠ জনজীবন। অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। গরমজনিত রোগে হাসপাতালগুলোতে চাপ বেড়েই চলেছে। হিটস্ট্রোকে পাবনার রাধানগর, চট্টগ্রাম ও নরসিংদীতে মারা গেছেন 3 জন। অন্যদিকে এক পশলা বৃষ্টিতে স্বস্তি এসেছে মৌলভীবাজারে। প্রতিনিধিদের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মাসুম আলিসা। সূর্যের প্রখর তাপে থমকে আছে জীবনযাত্রা। তাপপ্রবাহে ঘরেও শান্তিতে নেই মানুষ। তবুও প্রয়োজন ছাড়া বাইরে যাচ্ছেন না কেউ।
অস্বস্তিকর গরমে ব্যাহত যশোরের স্বাভাবিক জনজীবন। প্রখর তাপদাহে মারা যাচ্ছে ব্রয়লার মুরগি। দুশ্চিন্তায় খামারিরা। রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা 42.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোরে। গরমে রিক্সা মিক্সা চালাতে পারতেছি না, ঘেমে যাচ্ছে আমরা। আমাদের মুরগি মরে যাচ্ছে, গরমে পানি মেরে আনতে পারতেছি না মুরগি আমরা। আমাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। অন্যান্য জেলার তুলনায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা একটু বেশি। অতি তীব্র তাপপ্রবাহের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয় বিপাকে শিক্ষার্থীরা। আমাদের স্কুল সকাল 6টা বা 7টায় শুরু হলে আমাদের জন্য আমাদের পরীক্ষা না। পাবনা জেলার ওপর দিয়ে বইছে অতি তীব্র তাপপ্রবাহ। রাধানগর এলাকায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামের কালুরঘাট ফেরিতে হিটস্ট্রোকে মোশতাক আহমেদ নামে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। সকালে নগরীর চাঁদগাঁও মোহরা এলাকার বাসা থেকে কর্মস্থলে যেতে হেঁটে ফেরিতে ওঠেন। এরপর হঠাৎ ফেরিতেই ঢলে পড়েন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নরসিংদীতে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে সুলতান উদ্দিন নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। পেশায় তিনি একজন আইনজীবীর সহকারী ছিলেন। স্বজনরা জানান, দুপুরে পেশাগত দায়িত্ব পালনের সময় নরসিংদী আদালত প্রাঙ্গণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়। গরমে বিরূপ প্রভাব পড়েছে কিশোরগঞ্জের পোল্ট্রি খামারেও। তাপদাহে মারা যাচ্ছে খামারের মুরগি, কমছে ডিমের উৎপাদন। ক্ষতির আশঙ্কায় দিশেহারা খামারিরা। মুরগি ঠিক রাখা যাইতেছে না, প্রতিদিন প্রোডাকশন কমতেছে, স্টক করে মুরগি মারা যাইতেছে গরমের জন্য, এবং ডিমের প্রোডাকশন প্রতিদিনই কমতেছে। এদিকে বৃষ্টির জন্য রোববারও নওগাঁর নওজোয়ান ঈদগাহ মাঠ, চুয়াডাঙ্গার দামুরহুদা, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন স্থানে ইস্তিসকার নামাজ পড়েছেন মুসল্লিরা। এদিকে 5 মিনিটের এক পশলা বৃষ্টি স্বস্তি ও প্রশান্তিতে ভিজিয়েছে মৌলভীবাজারবাসীকে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এদিকে দীর্ঘদিন পর স্কুলে আসতে পেরে শিক্ষার্থীরা খুশি হলেও উদ্বিগ্ন অভিভাবকরা। টানা 4র্থ দফায় হিট অ্যালার্ট জারি হওয়ায় সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় তারা। এদিকে শিক্ষকরা উদ্বিগ্ন, তবে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বিভিন্ন বিদ্যালয়ে। মানিক শিকদারের আরও একটি রিপোর্ট। ঈদুল ফিতরের ছুটির পর 21 এপ্রিল স্কুল খোলার কথা থাকলেও স্মরণকালের দীর্ঘমেয়াদী তাপপ্রবাহের কারণে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তে 1 সপ্তাহের জন্য বন্ধ রাখা হয় সকল সরকারি বেসরকারি বিদ্যালয়। চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকলেও 28 এপ্রিল স্কুল খোলার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। সকাল থেকে স্কুলের কার্যক্রম শুরু হওয়ায় খুশি শিক্ষার্থীরা। ক্লাসের ভিতরে বোঝা যায়নি, কিন্তু বাহিরে অনেক গরম। অনেক ভালো লাগছে, অনেকদিন পর স্কুল খুলছে। গরম আজকে হালকা লাগছে, কিন্তু স্কুল খুলছে, পড়াশোনা করতে পারছে, এর জন্য অনেক ভালো লাগছে। তবে টানা 4র্থ দফা হিট ওয়েভ সতর্কতার মাঝে স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্তে উদ্বিগ্ন অভিভাবকরা। আমরা তো দুপুরবেলা নিয়ে আসি বাচ্চাদের, যখন আসবে ওরা স্কুলে সারাদিনের জন্য গাছপালা না কি রুদ্র, আমরা কিন্তু টিকতে পারতেছি না। বাচ্চারা ক্লাসে কিন্তু ওরা অসুস্থ হয়ে যাবে। হিট অ্যালার্টে দেখা যাচ্ছে বাচ্চারা রোদে খেলাধুলা করবে, দুষ্টামি করবে, ক্লাসেও অতিরিক্ত গরম, ওরা অসুস্থ হয়ে যাবে। শিশুদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে উদ্বিগ্ন শিক্ষকরাও। আমাদের অভিভাবকরা এবং আমরা সবাই উদ্বিগ্ন, কারণ শিক্ষার্থীরা যারা বিশেষ করে ছোট ক্লাসের শিক্ষার্থী, এরা কিন্তু দৌড়াদৌড়ি ছোটাছুটিটা বেশি করে। বাসায় থাকলে হয়তো এই সমস্যাটা হয় না, কিন্তু যেহেতু এখানে অনেক বাচ্চা একসাথে থাকে, এরা কিন্তু বেশ দৌড়াদৌড়ি করতে চায়, ছোটাছুটি করতে চায়। আর যেহেতু গরমটা বেশি, পানিটাও ঠিকমতো হয়তো খায় না। পুরা ক্লাস করতে যায় যদি দেখি যে আমাদের শিক্ষার্থীর বিভিন্ন ধরনের অসুখ, যেমন এই প্রচণ্ড গরমে অনেকের ডায়রিয়া বা বিভিন্ন ধরনের রোগ বালাইতে আক্রান্ত হয়, সেই ক্ষেত্রে আমি আগে তো জীবন বাঁচানোটা আগে আমাদের ক্ষেত্রে। সরকারি সিদ্ধান্ত মেনে নিয়ে যথাসময়ে শুরু করেছে বিদ্যালয়ের কার্যক্রম। স্কুল মাঠে খরতাপে অ্যাসেম্বলি না হলেও নিয়মিত হচ্ছে ক্লাস। আমরা সরকারি সকল নিয়ম মেনেই আমরা কাজগুলো করছি। শিক্ষার্থীর উপস্থিতিতে আপনি দেখলেনই, ভালোই উপস্থিতি ভালো আছে, তারা ক্লাস করছে। কারিকুলামের জন্য নিয়মিত ক্লাস করা প্রয়োজন, সেক্ষেত্রে ভোরের দিকেই ক্লাস নিতে চান শিক্ষকরা। নতুন শিক্ষা কারিকুলাম, এই কারিকুলামরা বাস্তবায়নের শর্তে তো ধারাবাহিকভাবে শিক্ষা যদি প্রতিষ্ঠান চালু না থাকে তাহলে ব্যাঘাত ঘটতে পারে। এদিকে কোনো শিক্ষার্থী অসুস্থ বোধ করলে স্কুলে না আসার পরামর্শ শিক্ষকদের। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সারা দেশে তাপদাহের প্রভাব পড়ছে ফল ফসলে। হিটস্ট্রোকের ভয়ে দিনে কাজ করছেন না শ্রমিকরা, রাতে গরম কম থাকায় ধান কাটছেন অনেকেই। আমলিচুর গুটি শুকিয়ে ঝরে যাওয়ায় ফলন নিয়ে চিন্তিত বাগান মালিকরা।
শরীয়তপুর ও মেহেরপুর প্রতিনিধির তথ্য, ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। শরীয়তপুরের প্রধান ফসল হলো ইরি বোরো। এরই মধ্যে বেশিরভাগ ক্ষেতের ধান পেকে গেছে। সদর উপজেলার চরকাশাভো গ্রামের আজিজুল হক শিকদার এবছর প্রায় 10 একর জমিতে ইরি বোরো আবাদ করেছেন। ফলনও হয়েছে ভালো, তবে শ্রমিক সংকটের ধান নিয়ে বিপাকে পড়েছেন। গত কয়েকদিনের প্রচণ্ড তাপদাহে হিট স্ট্রোকের ভয়ে দিনের বেলায় কাজ করতে রাজি হচ্ছেন না শ্রমিকরা। গরম কিছুটা কম থাকায় রাতে ধান কাটছে শ্রমিকরা। ধান কাটতেছি দিনের বেলা, মনে করেন যে রোদ্র, এর ভিতরে পরিশ্রম হয়, ঘাম পড়তে পড়তে মানুষ স্টাক করে অনেকে মারাও যায়, বুঝলেন। আমাদের এলাকায় বহুত মানুষ স্টাক করছে। স্বাস্থ্য ঝুঁকিতে না গিয়ে নিরাপদ উপায়ে ক্ষেতের ধান সংগ্রহের পরামর্শ দিয়েছেন কৃষি কর্মকর্তা। পানীয় জাতীয় খাবার বা স্যালাইন খাওয়ার জন্য আমরা তাদেরকে উদ্বুদ্ধ করতেছি এবং যতটা পারবে যে কিছুক্ষণ পরপর 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরপর যেন অন্তত একটু গাছের ছায়া বা যে কোনো ছায়া জায়গায় যেন তারা একটু রেস্ট নিতে পারে। তীব্র তাপদাহে বিপর্যস্ত মেহেরপুরের জনজীবন। ফল ফসলেও পড়েছে তাপদাহের প্রভাব। আম, লিচুর গুটি শুকিয়ে ঝরে যাওয়ায় চিন্তিত বাগান মালিকরা। কৃষি বিভাগের পরামর্শে গাছের গোড়ায় সেচ ও পানি স্প্রে করেও রক্ষা করা যাচ্ছে না আম, লিচুর গুটি। মোকল কম ছিল, তারপরে যা এসেছিল মেঘাটা পানি হইলে খরান অতিরিক্ত তাপের জন্য সব কেটে গেল। আমাদের মেহেরপুর জেলার 10% আম আছে, আম তাপমাত্রা কেটে গেছে। 100%-এর ভিতরে লিচু আপনার 50% কেটে গেছে। তীব্র তাপদাহ থেকে আম, লিচুর গুটি রক্ষা করতে বাগান মালিকদের গাছের গোড়ায় রিং করে সেচ দিতে বলা হচ্ছে। সেই সাথে গাছে পানি স্প্রে করারও পরামর্শ দেয়া হচ্ছে। কৃষকদেরকে বিকালের দিকে বা সন্ধ্যার দিকে রিং আকারে গাছে গোড়ায় আমরা সেচ দেওয়ার পরামর্শ দিচ্ছি এবং সময় হলে ফুড পাম্প দিয়ে গাছে পানি স্প্রে করার কথা বলতেছি। মেহেরপুরে এবার 2370 হেক্টর আমের বাগান রয়েছে। লিচুর বাগান 690 হেক্টর জমিতে। মেহেরপুরের হিমসাগর, ল্যাংড়া, বোম্বাই, ফজলি, আম্রপালি সহ নানা জাতের আমের কদর রয়েছে দেশ জুড়ে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। দিনে দিনে বাড়ছে তাপমাত্রার পারদ। অসহনীয় এই তাপমাত্রা নিয়ন্ত্রণে কংক্রিটের ব্যবহার কমিয়ে পরিবেশ বান্ধব উন্নয়ন ও সবুজ প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বলছেন, পরিবেশ সুরক্ষায় বিভিন্ন সেবা সংস্থার সমন্বয়ের পাশাপাশি প্রয়োজন জরুরি রাজনৈতিক সদিচ্ছা। একই সাথে সামাজিক আন্দোলন গড়ে তোলারও পরামর্শ দিচ্ছেন তারা। শিউলি শবনমের প্রতিবেদন। দেশে প্রতি বছরই পাল্লা দিয়ে বাড়ছে তাপপ্রবাহের মাত্রা ও ব্যাপ্তি। রাজধানী ঢাকা সহ পুরো দেশ যেন পরিণত হয়েছে হিট আইল্যান্ডে। আগামী কয়েক বছরে তাপমাত্রা বৃদ্ধির এমন প্রবণতা অব্যাহত থাকবে। তাপদাহের এই ঊর্ধ্বমুখী পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য যেমন কমে আসবে, তেমনি সবসময় অনুভূত হবে তীব্র গরম। বিশেষজ্ঞরা বলছেন, দেশে তাপমাত্রা বাড়ার জন্য জলবায়ু পরিবর্তন যতটা দায়ী, তার চেয়ে অনেক বেশি দায়ী অপরিকল্পিত নগরায়ন, বিভিন্ন সেবা সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব। পরিবেশকে গুরুত্ব না দিয়ে অপরিকল্পিত উন্নয়ন করায় সে উন্নয়ন এখন দুর্যোগের কারণ হয়ে উঠেছে বলে মনে করছেন তারা। তাপমাত্রা বাড়াকে দুর্যোগ ঘোষণা দিয়ে শিগগিরই অগ্রাধিকারের ভিত্তিতে কর্মপরিকল্পনা তৈরির তাগিদ পরিবেশবাদীদের। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় যেটি রয়েছে আমাদের, এটিকে এখন দুর্যোগ হিসেবে দেখছে না। আপনি চিন্তা করে দেখুন, এপ্রিল মাসে এখন যে অবস্থা, আগামী মে মাসে কিন্তু 17 দিন পয়েন্ট আউট করা আছে যে হিট ওয়েভ কিন্তু আরও বাড়বে। তার মানে হিট ওয়েভ বাড়লে কী হবে? আপনি সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রান্তিক মানুষগুলো। কিন্তু আমরা চাই একটা সুন্দর অ্যাকশন প্ল্যান এই বছরকে ধরে আগামী বছরগুলোতে, কারণ এটা হিট ওয়েভ বাড়বে, প্রতিনিয়তই বাড়বে, কারণ আনপ্ল্যান্ড সমস্ত কিছু হচ্ছে, কার কোনো তোয়াক্কা নেই। রাজুকে চোখের সামনে যে সমস্ত বিল্ডিংগুলো করা হচ্ছে, সেই সমস্ত বিল্ডিং আপন মনে তৈরি করা হচ্ছে। একটা গ্রিন টেকনোলজি যে ইউজ করে এটা করতে হবে, বারবার বলা হচ্ছে, এটা নীতিগত পলিসির জায়গায় কেন লেখা হবে না? বিশেষজ্ঞরা বলছেন, ফ্রান্স, ভিয়েতনাম সহ বিশ্বের উন্নত দেশগুলো এখন ইট কংক্রিটের বাড়ি নির্মাণ থেকে সরে এসে মাটি ও কাঠের বাড়ির তৈরির দিকে ঝুঁকছে। এসি ফ্যানের ব্যবহার ছাড়াই প্রাকৃতিক উপায়ে শীতাতপ নিয়ন্ত্রিত থাকে সেসব বাড়ি। আমার খুব দাহ হয় যে ওদেরকে আমি দেখেছি, ওদের বিভিন্ন শহরে, প্রত্যেকটা শহরে যতটুকু জায়গা পেয়েছে, এক চিলতে জায়গা পেয়েছে, ওরা গাছ লাগিয়ে ফেলছে, ওদের নদীটা পরিষ্কার করে ফেলছে, ওখানে মানুষ যেতে। তাহলে আমাদের সম্পদের স্বল্পতা আছে, এটা সত্যি, কিন্তু সেটাও তো সুষ্ঠু ব্যবহার হচ্ছে না। বাতাসকে যাওয়ার রাস্তা দিচ্ছেন না। পানিকে, আমি পানি শোষণ করছি, আমি আশেপাশে ঢাকার সব জায়গাতে পানি নিয়ে আসছি, কিন্তু ঢাকা শহরের যে দাবি, যে তার যে ভূমিটা ছিল তাকে পুরো কংক্রিট দিয়ে ঢেকে ফেলছি। তার কি পানি শোষণ করার
দাবি নাই, তাকে শোষণ করতে দেন। তাপদাহ কমাতে অবকাঠামো নির্মাণে সবুজ প্রযুক্তি ব্যবহারের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। নির্বিচারে কংক্রিট ব্যবহারের পরিবর্তে পরিবেশ বান্ধব ব্লক বা সবুজ ইট, পাহাড় ধস কিংবা বাঁধ রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার বাড়ানোর তাগিদ তাদের। ঘাসটা নিজেই মাটিটাকে ধরে রাখে, সেটাই স্লোপটাকে স্টেবিলাইজ করে। এখন ধরেন আমার একটা রাস্তা হলো 10 কিলোমিটার পাহাড়ের মধ্যে দিয়ে, কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে আমাকে কনক্রিটে দিতে হবে, কিছু কিছু জায়গা আছে আমাকে স্ট্রাকচার সলিউশন দিতে হবে। হয়তো দেখা যাবে তার মধ্যে আমার হয়তো 2 কিলোমিটার বা 5 কিলোমিটার আমার ওটা দরকারই নেই। তাহলে ওখানে যদি আমি মনে করেন সেটা সবুজ প্রযুক্তি ব্যবহার করি, তাহলে আমার কি হলো? তাহলে আমার প্রযুক্তিটাও কম খরচের হলো, সেটা পরিবেশ বান্ধব হলো, উল্টা আমি অক্সিজেন পেলাম। তাহলে এই সমন্বয়গুলোকে আমাদেরকে কিন্তু ব্যাপকভাবে বাড়াতে হবে। পাশাপাশি নদ নদী, পুকুর, লেক, পার্ক সহ বিভিন্ন সম্পদের সুষ্ঠু ব্যবহার জরুরি উল্লেখ করে শহর থেকে গ্রামের প্রতিটি ফাঁকা জায়গায় বৃক্ষরোপণের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। পুঁজিবাজারে তালিকাভুক্ত বন্ধ কোম্পানি নিয়ন্ত্রণে রেখে বানোয়াট ও মিথ্যা তথ্য দিয়ে শেয়ার কারসাজি করেছেন হাসিব হাসান। বিভিন্ন প্রতিষ্ঠানে বিও হিসাব খুলে লোকসানি কোম্পানির শেয়ারের দাম 1000% বাড়িয়ে এ অপকর্ম করেছেন তিনি। ইমাম বাটন থেকে হামি ইন্ডাস্ট্রিজ হওয়া কোম্পানির ওপর অনুসন্ধানে এমন তথ্যই পেয়েছে 21 টেলিভিশন। জালিয়াতি ধরা পড়ছে ডিএসির পরিদর্শনেও। চট্টগ্রাম থেকে ইফরাজ নূরের ক্যামেরায় ও বরগুনা প্রতিনিধি জয়দেব রায়ের সহায়তায় আরও জানাচ্ছেন মেহেদি হাসান। ঋণ খেলাপির একাধিক মামলার আসামি ইমাম গ্রুপের মালিকরা দেশ ছাড়লে বন্ধ হয়ে যায় 1996 সালে তালিকাভুক্ত কোম্পানি ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ। টানা 4 বছর বন্ধ থাকার পর পর্ষদে আসে পরিবর্তন। 2023 সালের 5 ফেব্রুয়ারি অধ্যাপক মোহাম্মদ সগির হোসেন খন্দকারকে চেয়ারম্যান করে কোম্পানির পর্ষদ পুনর্গঠন করা হয়। ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পান এএসএম হাসিব হাসান। এরপর একের পর এক মূল্য সংবেদনশীল তথ্য দিতে থাকে কোম্পানিটি। 40 টাকার শেয়ার 220 টাকায় উঠে যায়। অর্থবছরের শুরুতে কৃষিখাতে বিনিয়োগের মাধ্যমে উৎপাদনে ফেরার ঘোষণা দেয়া হয়। হাসিবের ছেলে হামির নামে নামকরণ করা হয় কোম্পানির। ইমাম বাটন থেকে হয়ে যায় হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি। বরগুনার আমতলীতে 1 কোটি টাকা বিনিয়োগে মাছের খামার করার ঘোষণা দেওয়ার 2 মাসের মধ্যে লাভজনক হয়ে ওঠে লোকসানি প্রতিষ্ঠানটি। 2 দফায় মোট 2% ইন্টারিম লভ্যাংশ দেয় হামি ইন্ডাস্ট্রিজ। তথ্যের সত্যতা যাচাইয়ে আমতলী যায় 21 টেলিভিশনের প্রতিনিধি দল। তারা স্থানীয়দের সাথে কথা বলে বিপুল পরিমাণে মাছের উৎপাদন ও মুনাফার কোনো সত্যতা পাননি। ও ঘের দিয়ে কোটি কোটি টাকা ব্যবসা করা সম্ভব না। আমাদের গ্রাম্য মানুষের ধারণা মোটামুটি যে কিছু মনে হয় বিক্রি করছে। শাহিনেগো ঘেরটা তো একটু গভীর কম, ওটা গভীর করলে মাছ চাষ করতে খুব ভালো হইতো। মুনাফার সত্যতা নিশ্চিত করতে পারেনি কোম্পানির প্রজেক্ট ম্যানেজার ওহিদুজ্জামান শাহিনও। লাভ হয় কিরকম? শুরু না প্রথম, এটা আসলে ওরকম তো ব্যাপকভাবে এরকম করতে হচ্ছে না, কিছু বুঝছে না, সবে মতো কাটা এটা সুন্দর করে যা হয়েছে। প্রত্যন্ত এলাকায় কোটি টাকা বিনিয়োগে মাছের খামার করার কোনো তথ্য নেই উপজেলা মৎস্য কর্মকর্তার কাছেও। যে কোনো কাজের ক্ষেত্রে সাধারণত মৎস্য অফিসের একটি প্রত্যয়নপত্র লাগে, যে আসলে সেই প্রজেক্টটার আয়তন কত, সেখানে কী ধরনের মাছ চাষ করা হচ্ছে এবং সেই আয় ব্যয় কত। তো এই ধরনের যদি কোনো মৎস্য অফিস থেকে কোনো প্রত্যয়ন ছাড়া তারা যদি অন্য কোনো জায়গায় কার্যক্রম করে থাকে, তাহলে যাদের সাথে সে কার্যক্রম করবে এটা তাদের জন্য একটা মেসেজ যে অবশ্যই কাগজপত্র ঠিকমতো দেখে তারা তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করবে। আমতলীর খামার পরিদর্শন করেছে ডিএসির পরিদর্শন দলও। তাদের প্রতিবেদন বলছে মাছের পোনা ও ফিড ক্রয় থেকে শুরু করে মাছ বিক্রির যেসব নথিপত্র কোম্পানি দিয়েছে তার সবই মিথ্যা ও বানোয়াট। এদিকে 7 সেপ্টেম্বর 2023 চট্টগ্রামের পাহাড়তলী কারখানাটি বর্তমান পর্ষদ নিয়ন্ত্রণে নেয়। পরে 14 জানুয়ারি কারখানার 2টি জেনারেটর, 2টি কম্প্রেসার সহ আরও কিছু যন্ত্রাংশ 27 লাখ টাকায় বিক্রি করে দেওয়া হয়। এরপর সেখানে দিনে 530 জোড়া করে জুতা উৎপাদনের ঘোষণা দেওয়া হলেও ডিএসির পরিদর্শক দল বলছে সেখানে দিনে সর্বোচ্চ 20 জোড়া জুতা উৎপাদনের সক্ষমতা আছে, যা এ কারখানা থেকে বছরে 2 কোটি টাকা মুনাফা করার ঘোষণার সাথে কোনোভাবেই সঙ্গতিপূর্ণ নয়। এদিকে রোববার 21 টেলিভিশনের প্রতিনিধি দল পাহাড়তলী কারখানাটি তালাবদ্ধ পেয়েছে। স্থানীয়রা জানান কারখানাটি বহুদিন ধরেই বন্ধ। এখানে কোনো শ্রমিকও দেখি না, কোনো মালসামানা উৎপাদনও দেখি না, এখানে সব সময় বন্ধ দেখি, এখনো মনে করে এখন চালু হয় না। জানা যায় আগেই উইংসফিন ও এনএলআই সহ কয়েকটি ব্রোকারেজ হাউজে নামে বেনামে বিপুল পরিমাণে শেয়ার কিনে মজুত করেন হাসিব হাসান। মুনাফা ঘোষণার পর শেয়ারের দাম বৃদ্ধি পেলে কিছু শেয়ার বিক্রি করে মুনাফাও তুলে নিয়েছেন তিনি। সাধারণ বিনিয়োগকারীদের সাথে এভাবে প্রতারণার বিষয়ে জানতে চাইলে ক্যামেরায় কোনো কথা বলতে রাজি হননি হাসিব হাসান। আমি একটু বিজি ভাই, আমি আসলে সাক্ষাৎকার দিতে চাই, মানে দেওয়ার মতো সিচুয়েশনে নাই।
সম্প্রতি 5 কোটি 38 লক্ষ টাকা বিনিয়োগ দেখিয়ে বিএসইসিতে 10 টাকা অভিহিত মূল্যের 50 লাখ নতুন শেয়ার ইস্যুর আবেদন করেছেন হাসিব হাসান। এ শেয়ারের বর্তমান বাজার মূল্য 80 কোটি টাকারও বেশি। এভাবে জুয়ারি চক্র বিনিয়োগকারীদের পকেট খালি করছে বলে মত বাজার বিশ্লেষকদের। শেয়ার মানি ডিপোজিট নামে একটা স্কিম চালু হয়েছে, যেটা কোম্পানি নিজস্ব বোর্ড মিটিং ইজিএমে তারা অ্যাপ্রুভ করে, ইজিএমে অ্যাপ্রুভ করে নেয়। এটা গুটি কয়েক ডিরেক্টর মিলে ডিসিশনটা নেয়, কিন্তু এটা সাধারণত আমরা যেটা দেখি এটা সাধারণ বিনিয়োগকারীর সাথে এক ধরনের প্রতারণা। কেন প্রতারণা? কারণ সাধারণ বিনিয়োগকারীও তো আপনার এটার স্টেক হোল্ডার। তবে কোথাও কোনো জালিয়াতির ঘটনা ঘটে থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিএসইসি। প্রতিষ্ঠানের ফ্যাক্টরি সহ অন্যান্য বিষয় ইন্সপেকশন করে রিপোর্ট দেওয়ার জন্য অনেকগুলো কোম্পানির সাথে ইমাম বাটনও ছিল, সেই রিপোর্টটাও কমিশনে তারা দাখিল করেছে এবং এটা আমাদের যে সংশ্লিষ্ট বিভাগ চিফ অ্যাকাউন্ট্যান্ট ডিভিশনে এখন লিগ্যাল অ্যানালাইসিস পর্যায়ে আছে এবং এটা লিগ্যাল অ্যানালাইসিস করে সেখানে যে সিকিউরিটি রিলেটেড লস রুলস রেগুলেশন যেগুলো ভায়োলেশন থাকবে সেগুলোর ব্যাপারে এনফোর্সমেন্ট অ্যাকশন এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টে রেফার করা হবে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থেই ইমাম বাটনের মতো বন্ধ বিভিন্ন কোম্পানির পর্ষদ পুনর্গঠনের উদ্যোগ নিয়েছিল বলেও জানান এই কর্মকর্তা। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। জাতীয় পার্টি কোন চাপে নির্বাচনে অংশ নিয়েছে তা দলটিকে পরিষ্কার করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলাদেশ নিয়ে পাকিস্তানি প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত বলেও মনে করেন ওবায়দুল কাদের। আকবর হোসেন সুমনের রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের ৭১তম জন্মদিনে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ। এতে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারাও অংশ নেন। শহীদ শেখ জামালের জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। পরে সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ নিয়ে পাকিস্তানের মন্তব্য প্রসঙ্গে বিএনপিকে কড়া জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। পাকিস্তানের সঙ্গে তো প্রীতি তাদের, বন্ধুত্ব তাদের, সেই পাকিস্তানও আজ বাংলাদেশের উন্নয়ন দেখতে পায়, একসময় বোঝা পারত, এখন লজ্জিত হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী। এতে রিজভিদেরই লজ্জা পাওয়া উচিত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিদেশি শক্তির কোনো প্রভাব ছিল না বলে মন্তব্য করেন তিনি। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে, এখানে কোনো বিদেশি শক্তির চাপ ছিল, আমরা কোনো চাপ অনুভব করিনি। তিনি কোন কারণে কার চাপে ইলেকশনে এসেছেন সেটা তাকেই পরিষ্কার করে বলতে। জিয়া মোশতাকের হাত ধরেই দেশে হত্যা, কু ও ষড়যন্ত্র রাজনীতি শুরু বলে অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বাংলাদেশে হত্যা, কু। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। উপজেলা পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে কমিশন। সকালে নির্বাচন সামনে রেখে গাইবান্ধায় প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন কমিশনার রাশেদা সুলতানা। এ সময় প্রার্থীদের নির্বাচনী বিধিমালা মেনে চলার পাশাপাশি ভোটকেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নিশ্চিত করারও আহ্বান জানান কমিশনার। এদিকে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, আগের নির্বাচনগুলো থেকেও আইন শৃঙ্খলা রক্ষার বিষয়ে উপজেলার নির্বাচনে কঠোর থাকবে কমিশন। বিকেলে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় উপজেলার নির্বাচন নিয়ে মতবিনিময় সভায় যোগ দেন ইসি আলমগীর। শান্তি শৃঙ্খলা এবং সুষ্ঠুপূর্ণ নির্বাচনের জন্য যা যা প্রয়োজন, যতখানি কঠোর হওয়া প্রয়োজন সেটুকু হতে হবে, এর চেয়ে কম করা যাবে না। আর যদি আমরা কেউ কম করি তাদেরকেও ছাড়া হবে না। ভোটের কাজের সাথে জড়িত আছেন যারা, তাদের তো নিয়মের মধ্যে চলতে হবে, আইনের মধ্যেই চলতে হবে, প্রত্যেককেই চলতে হবে। এই আইনি ব্যত্যয়টা আমরা কোনোভাবে কারো কাছ থেকে আমরা কাম্য না, আমরা এটা প্রশ্রয় দেবো না, আমরা এটা মেনেও নেব না, সে যেই হোক না কেন। পশু খামারিদের সুরক্ষায় কোরবানির ঈদে দেশীয় উৎপাদনের উপর নির্ভর করতে চায় সরকার। ঈদের হাটে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ঠেকাতে মাঠ পর্যায়ে সতর্ক নজরদারি রাখা হবে। এসব পরিকল্পনার কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। এবারে 1,30,00,000-এরও বেশি পশু উৎসবের জন্য প্রস্তুত রাখা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। মোহাম্মদ নুরুন নবীর রিপোর্ট। গরুর সরবরাহ যথেষ্ট থাকলেও প্রায়শই দাম থাকে নাগালের বাইরে। আর এবারের উচ্চমূল্যের বাজারে গরুর মাংসের তো আকাল। সামনে মুসলিম ধর্মাবলম্বীদের প্রধানতম উৎসব কোরবানির ঈদ। কি হবে কল্পনা জল্পনা সব মহলে।
যদিও প্রাণী সম্পদ মন্ত্রী আশ্বস্ত করলেন গেলবারের তুলনায় পশুর উৎপাদন বেশি আছে। দেশীয় খামারের উৎপাদিত পশুই চাহিদার যোগান মেটাতে যথেষ্ট। এমনকি মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে পশুর দাম ধরে রাখতে বেশ কিছু উদ্যোগও চলমান। এই বাজারটি যাতে স্থিতিশীল থাকে এবং এই বাজারটিকে আমাদের একটা ক্রয় ক্ষমতার মধ্যে মানুষ কিনতে পারে, আমাদের দেশীয় উৎপাদিত যেই গবাদি পশু খামারি ভাইরা করেন, আমাদের মন্ত্রণালয়ের উদ্যোগও হয়, কোনো অপ্রতুলতা নাই। মন্ত্রী এটাও জানালেন, পশুর আমদানির প্রয়োজনই হবে না, সীমান্তের নজরদারি থাকবে যাতে চোরাচালান না হয়। হাটে পশু তুলতে আর পথের সব রকমের চাঁদাবাজি ঠেকাতেও থাকবে সজাগ দৃষ্টি। আমদানি করবার তো নীতিগত সিদ্ধান্ত আমাদের একেবারেই নাই, এবং এই পথে পথে ঘাটে ঘাটে চাঁদাবাজি এবং মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্ম্য যাতে নিয়ন্ত্রণে রাখতে পারি সে ব্যাপারে আমরা আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ঠিক করব। সুবিধা না নিতে পারে সেজন্য জনগণকে সতর্ক থাকারও আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে, যাতে কোনোভাবে কোনো ভিন্ন পথে বা কোনো অবৈধ পথে এই গবাদি পশু ঢুকতে না পারে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ১,৫০০ কোটি টাকা টোল আদায়ের মাল ফলক পদ্মা সেতু, ১ কোটিরও বেশি যানবাহন পারাপার। কক্সবাজারে অস্ত্র গুলিসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক। বান্দরবানে সেনা অভিযানে কুকি চীন আর্মির 2 সশস্ত্র সদস্য নিহত। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের ৭১তম জন্মদিন আজ। চৌকস মেধাবী এই সেনা কর্মকর্তা ৭১-এ ৯ নম্বর সেক্টর থেকে অংশ নিয়েছিলেন বাঙালির মুক্তির সংগ্রামে। বন্দিদশা থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেয়া বীর সেনানী শেখ জামালের জীবনের আদ্যপান্ত তুলে ধরেছেন প্রণব চক্রবর্তী। ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট নির্বাচনে জয়ী হয়েও সরকার গঠন করতে পারলেন না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রাজনৈতিক বন্দি দশায় কাটছে জাতির পিতার সময়। এমন এক ক্রান্তিকালে ২৮ এপ্রিল গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ জামাল। বাবার জেল জীবন আর রাজনৈতিক ডামাডোলের মধ্যেও লেখাপড়ায় মনোযোগী ছিলেন তিনি। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে পাশ করেন মাধ্যমিক। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন ঢাকা কলেজ হতে। ছিলেন সংস্কৃতি প্রেমী ও সফল ক্রীড়াবিদ। মুক্তিযুদ্ধের সময় পরিবারের অন্য সদস্যদের সঙ্গে শেখ জামালও ছিলেন গৃহবন্দী। রাজনৈতিক পরিমণ্ডলে বড় হওয়া শেখ জামাল পাক সেনাদের চোখ ফাঁকি দিয়ে ধানমন্ডি থেকে পালিয়ে যান ভারতের আগরতলায়। যোগ দেন মুজিব বাহিনীতে। প্রশিক্ষণ শেষে ফিরে আসেন যুদ্ধের মাঠে। ৯ নম্বর সেক্টরে যোগ দিয়ে দেশ মাতৃকা রক্ষায় প্রাণপণ লড়ে যান শেখ জামাল। স্বাধীনতার পর কমিশন পেয়ে সেনাবাহিনীতে প্রথম ব্যাচের কর্মকর্তা হিসেবে যোগ দেন। জাতির পিতার নির্দেশে বিধ্বস্ত দেশ গড়তে অন্যদের সঙ্গে ঝাঁপিয়ে পড়েন। ব্যক্তিজীবনে শেখ জামাল ছিলেন সাদামাটা এবং অত্যন্ত সরল। খেলাধুলার উন্নয়নে রেখেছেন বিশেষ ভূমিকা। ১৯৭৫ সালের ১৪ আগস্ট ব্যাটালিয়ন ডিউটি অফিসার হিসেবে ক্যান্টনমেন্টে দায়িত্ব পালন করেন শেখ জামাল। ওই রাতে ক্যান্টনমেন্ট থেকে ফিরে আসেন ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে। ১৫ আগস্ট কাল রাতে ঘাতকের বুলেটে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে শহীদ হন বঙ্গবন্ধুর মেজ ছেলে শেখ জামাল। বাংলাদেশ হারায় দেশপ্রেমী মেধাবী এক তরুণকে। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। ১০ কোটি ১৩ লাখ টাকা লোপাটের অভিযোগে গ্রেফতার অগ্রণী ব্যাংক পাবনা কাশীনাথপুর শাখার ৩ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অগ্রণী ব্যাংকের রাজশাহী সার্কেলের জেনারেল ম্যানেজার আফজাল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। জানান, ব্যাংক পরিদর্শন করে ১০ কোটি ১৩ লাখ ৬২,৩৭৮ টাকা খোয়া যাওয়ার সত্যতা পাওয়া যায়। পরে অভিযোগ করলে পুলিশ বৃহস্পতিবার ওই ৩ কর্মকর্তাকে গ্রেফতার করে। অভিযুক্তরা হলেন শাখা ব্যবস্থাপক হারুন বিন সালাম, ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী, সিনিয়র অফিসার আবু জাফর। এদিকে অগ্রণী ব্যাংক প্রধান কার্যালয় থেকে একটি অডিট টিম পুরো বিষয়টি তদন্ত করছে।
1,500 কোটি টাকা টোল আদায়ের মাইল ফলক অতিক্রম করল পদ্মা সেতু। সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী জানান, পদ্মা সেতু দিয়ে আশানুরূপ টোল আদায় অব্যাহত রয়েছে। উদ্বোধনের পর গতকাল 27 এপ্রিল পর্যন্ত 1,502 কোটি 62,15,900 টাকা টোল আদায় হয়েছে। এ পর্যন্ত সেতুর উভয় প্রান্ত দিয়ে যানবাহন পারাপার হয়েছে 1,12,91,000। এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে 56,01,200টি, অপরদিকে জাজিরা প্রান্ত থেকে যানবাহন পার হয়েছে 56,89,863টি। কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দেশি বিদেশি অস্ত্র ও গুলিসহ 5 রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে এপিবিএন। এপিবিএন জানিয়েছে, গোপন খবরের ভিত্তিতে উখিয়ার কুতুপালং 2 নম্বর ওয়েস্ট ক্যাম্পের D9 ব্লকে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। এ সময় 5 জন আটক হলেও অন্যরা পালিয়ে যায়। পরে আটকদের শরীর এবং বসতঘর তল্লাশি করে পাওয়া যায় বিদেশি 5টি পিস্তল, দেশে তৈরি 2টি বন্দুক ও 18 রাউন্ড গুলি। আটকরা সবাই রাখাইনের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা আর্মির সক্রিয় সদস্য। বান্দরবানের রুমার দুর্গম বাকলাইপাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকিচিন ন্যাশনাল আর্মির 2 সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ISPR। এ সময় 3টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এদিকে স্থানীয়রা জানান, সকাল পর্যন্ত ওই এলাকায় প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনা যায়। পরে গুলিবিদ্ধ 2টি মরদেহ জঙ্গলে পড়ে থাকতে দেখা যায়। আবারও সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সব অপরাধকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কাজ করছে র্যাব, গণমাধ্যমের সহযোগিতা কামনা। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। কিশোর গ্যাং, মাদক নিয়ন্ত্রণ সহ সকল অপরাধকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে র্যাব নিজেদের অভীষ্ট লক্ষ্য অর্জনে কাজ করবে বলে মন্তব্য করেছেন র্যাবের মিডিয়া উইংয়ের নতুন পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। রাজধানীর কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে নতুন পরিচালক আরও বলেন, র্যাব গঠনের পর থেকেই যে কোনো ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স নীতিতে এগিয়ে যাচ্ছে। তাছাড়া মাদক ও কিশোর গ্যাং নির্মূলে আশ্রয় ও প্রশ্রয়দাতাদের আইনের আওতায় এনে সমূলে উৎখাতে র্যাব দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান কমান্ডার আরাফাত। সকল চ্যালেঞ্জ মোকাবেলায় গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন র্যাবের নতুন মিডিয়া পরিচালক। আমরা এমন একটি বাংলাদেশ গড়ব যে বাংলাদেশ হচ্ছে স্মার্ট বাংলাদেশ। এই স্মার্ট বাংলাদেশ হবে মাদক মুক্ত, সকল অপরাধ, অন্যায়, অবিচার এবং সকল প্রকার হানাহানি মুক্ত একটি বাংলাদেশ। আর এরই সঙ্গে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড PLC সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। আবারও 3 দিনের হিট অ্যালার্ট, তীব্র গরমে 3 জনের মৃত্যু। ঢাকা সহ 5 জেলায় মাধ্যমিক স্কুল কলেজ কাল বন্ধ। অসহনীয় হয়ে উঠেছে তাপমাত্রার পারদ, কংক্রিট নয় পরিবেশ বান্ধব সবুজ প্রযুক্তি ব্যবহারের পরামর্শ। বন্ধ কোম্পানির নাম বদলে মিথ্যা তথ্যের শেয়ার কারসাজি, জালিয়াতিতে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা। কোন চাপে নির্বাচনে এসেছে জাতীয় পার্টি, পরিষ্কার করতে হবে বললেন ওবায়দুল কাদের। উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে সব পদক্ষেপই নেবে কমিশন, দায়িত্বে গাফিলতি করলে ছাড় নয়। দর্শক, 21 সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সঙ্গেই থাকুন।